হ্যাঁ, মার্টিনদা যেটা বললাম, কোন টানে, এটা কি রবীন্দ্রনাথের টানে? আপনি পৃথিবীর এত দেশ থাকতে আপনি ভারতবর্ষের বাংলায় এলেন, তাও কোথায় এলেন? যেখানে আপনি যখন এসেছেন আমাদের এই বাংলায়, বীরভূমে, তখন কিন্তু আপনি যে গ্রামটাকে ধরেছেন, প্রথম এলেন ঘোষালডাঙ্গা, সেখানে তো না ছিল আলো, না ছিল রাস্তা, না ছিল ওটা ইটের বাড়িও প্রায় ছিল না। তা আপনি ওই জায়গাটা বাঁচলেন, এটা কি রবীন্দ্রনাথের টানে, না বাংলার ওই মাটির টানে, নাকি আদিবাসী ছেলে মেয়েগুলোর জন্য? আসলে শান্তিনিকেতনে এলাম 1980, একদম প্রথম দিকে। তখন কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে খুব কম জানতাম। আচ্ছা। তখন আমি মাদ্রাস ইউনিভার্সিটি থেকে সেই মুহূর্তে আমার মাস্টার ডিগ্রি করেছি, এটা ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে। আর তখন আমি আবার পশ্চিম বাংলায় ফিরে আবার একটা পড়াশোনা শুরু করতে চাইছিলাম। তখন আমি তো তার আগে কলকাতা ছিলাম, তারপর মাদ্রাস, দুটো খুব বড় শহর। আমি সেই মুহূর্তে আর বড় শহরে ফিরতে চাইনি, যেমন কলকাতা। আমি একটা ছোট্ট শহর যেখানে ইউনিভার্সিটি আছে সেখানে যেতে চাইছিলাম, আর সেটা অবশ্যই শান্তিনিকেতন। আমাকে সবাই বলছে, তাহলে তুমি শান্তিনিকেতনে যাও। রবীন্দ্রনাথ সম্পর্কে অল্প জানতাম, গীতাঞ্জলি তো পড়লাম ইংলিশ ভাষায়, কিন্তু তা বেশি নয়। সো এইখানে এসে আমি আমার প্রথম কাজ হলো বাংলা শিখতে। আমি অলরেডি 6-7 বছর ইন্ডিয়াতে থেকে গেলাম, কলকাতা, তারপর মাদ্রাস, আর তখন পাহাড়েও থেকেছেন, সেটা পরে, ওটা পরে। আর আমি ভাষা, কোনো একটা ভারতীয় ভাষা না জেনে আমার খুব লজ্জা লেগেছে, কারণ প্রয়োজন আছে লোকদের সাথে মাতৃভাষার মধ্যে কথা বলা। সো এখানে আমি 2 বছর শুধু বাংলা শিখে 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 একটু পারলাম, যেমন করছি। আর তখন আমার কৃষ্ণ কথামৃতা অনুবাদ করেছি ফর এ সেকেন্ড পিএইচডি এইখানে। আমার মাস্টার মশাই আর গাইড ছিলেন কালিদাস ভট্টাচার্য, খুব নাম করে একজন ফিলোসফার। আর তারপর বাংলা শিখতে শিখতে আমাকে যারা আমার সাথে কাজ করেছেন শিক্ষা পাওয়ার জন্য, তারা আমাকে বলে, তুমি একটু গীতাঞ্জলি কবিতা নিয়ে তুমি একটু দেখো, মানে বুঝতে পারো কি না। এটা জাস্ট বাংলা শিখবার জন্য। সেটা আমার প্রথম উদ্দেশ্য ছিল। আর তারপর আমি কোনো একটা গান কি কবিতা এক সাইডে রেখে, তারপর রবীন্দ্রনাথের নিজের অনুবাদ ইংলিশ টেক্সটটা সাইডে রেখে, সেটা তখন দেখলাম রবীন্দ্রনাথ তো অনুবাদ করেনি, রবীন্দ্রনাথ প্যারাফ্রেজ, জাস্ট কিছুটা পাঠিয়ে কিছুটা অ্যাড করে, কোনো রাইম নেই, কোনো রিজম নেই, জাস্ট প্রোজ অনুবাদ। মানে এটা তো সেই নিয়ে উনি নোবেল প্রাইজ পেয়েছেন, নাম পেয়েছেন, জার্মানিতে তাই। কিন্তু ওনার আসল বাংলা সেটা তো এখানে রিফ্লেক্ট করছেন, এটা তো আমরা বুঝতে পারছি না। বাংলার কবিতা গান কত মানে মিষ্টি, কত শক্ত, কত সবকিছু। তারপর বললাম, এখন আমাকে রবীন্দ্রনাথের কবিতা আর গান আমাকে অনুবাদ করতে হবে। আর সেই সিদ্ধান্ত আমি নিলাম। সেই মুহূর্তে আমার একজন পাবলিশার বলেছে, তুমি অনুবাদ করে আমাদের হাতে দিও। ও নিশ্চয় ভেবেছে ইংলিশ থেকে জার্মান ভাষায় অনুবাদ করবো, সেটা কিন্তু আমি বলব না, এখন মূল বাংলা থেকে অনুবাদ করে আপনাকে হাতে দেব। 4 বছর লেগেছে প্রথম খণ্ড, প্রথম বই রবীন্দ্রনাথের কবিতা নিয়ে। খুব কেটেছি, সবাইয়ের সাথে আলোচনা করে করে করে
আমি বাংলা টেক্সট রবীন্দ্রনাথের কবিতা আমি লাইন বাই লাইন অনুবাদ করেছি। তারপর বলো আবার শুনিয়ে দাও, তারপর সেই রিজম, সেই মেলোডি, সেটা মনে রেখে সেটা তখন আশা করলাম, মানে চেষ্টা করলাম জার্মান ভাষায়ও মানে দিতে, হ্যাঁ, সেই মেলোডি, সেই রিজম, সেই রাইম না। সো সময় লেগেছে, করে ফেলেছি। এখন প্রায় 8-9 বই, ছোট বই আছে, 2টো বড় বই আর কয়েকটা ছোট বই আছে, মানে রবীন্দ্রনাথের কবিতা ইন জার্মান ট্রান্সলেশন হয়েছে। এবার আপনি আপনার দ্বিতীয় কোয়েশ্চেন ছিল, তারপর এই আদিবাসীদের, সাঁওতালদের গ্রামে গিয়ে আমাকে কি আকর্ষণ করেছে? এবার আকর্ষণ করবে যে আমি এখানে একা ছিলাম, আমার ফ্যামিলি নেই, বিয়ে করতে পারেনি, ছেলে তৈরি করতে পারেনি, আর বিকালে সাইকেল বার করে আমি বিভিন্ন গ্রামে গেছি, তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, আলোচনা করেছি, আমার নতুন বাংলা শেখা আমি কাজে লাগিয়ে দিয়েছি। আর তখন কিন্তু যেমন হয়, 1-2জন খুব ভালো ছেলে পেয়েছে, তারা তাদের খুব অভাবে খুব চেষ্টা করেছে পড়াশোনা করতে। ওদেরকে সাহায্য করা খুব বেশি টাকা আর কিছু লাগবে না, জাস্ট ওদের টিফিন দেওয়া, কি আমি একটা সাইকেল দিলাম ইত্যাদি। সো শুরু করেছি, সেটা আমার প্রথম ডেভেলপমেন্ট কাজ ছিল, বাট আই ডোন্ট কল ইট ডেভেলপমেন্ট ওয়ার্ক, আই কল ইট ফ্রেন্ডশিপ ওয়ার্ক। আচ্ছা, কারণ সেভাবে শুরু হয়েছে। তারপর ওদের সাথে থেকে গেলাম, মিল খেয়েছি, রাত্রে ছিলাম, সকালে আবার ফিরে এসে এখানে আমার পড়াশোনা আবার কন্টিনিউ করেছি। সেভাবে হয়েছে। আকর্ষণ করেছে মানুষ, রবীন্দ্রনাথ মানুষ, তারা গ্রামে থাকে, কত সরল সেই সময়, এখন একটু আলাদা হয়ে গেছে, তখন কিন্তু খুবই সরল, খুবই লাভিং, খুবই সব না, যেটা আমাকে খুব আকর্ষণ করেছে আর এখনো করছে। আমি তো এইমাত্র একটা গ্রাম থেকে এসেছি, সাজাচ্ছি, কত ভালো মানুষ, কত আমাকে ভালোবাসে, ছেলেদের সামনে কিছু কথা বলেছি, হাসছে, কত হাসি খুশি তারা ছিল, কত হাসি আমাকে করে দিয়েছে। তো আকর্ষণ হচ্ছে মানুষ। এটা হচ্ছে সামিং আপ ইয়োর কোয়েশ্চেন। আমরা একটা মেয়ের গান শুনি, দুধবা, প্লিজ। এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়, এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়, এই তো শালের বনে খেপা হাওয়া, এই তো আমার মনকে মাতায়, এই তো রাঙা মাটির রাস্তা বেয়ে হাটের পথিক চলে ধীরে, ছোট মেয়ে ধুলায় বসে খেলার ডালে একলা সাজায় সামনে চেয়ে, যা দেখি চোখে আমার বিনা বাজায়, এই তো আমার যে বাঁশের বাঁশি
মাটির সুরে আমার সাধন আমার মনকে বেঁধেছে রে এই ধরনীর মাটির বাঁধন আমার। নীল আকাশে আলোর ধারা পান করেছে নতুন যারা সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি নিয়েছি মোর দু চোখ পুরে আমার বিনায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে। এই তো দূরে যাবার খেয়াল হলে সবাই মনে ঘিরে থামায় গায়ের আকাশ সজনে ফুলের হাত ছানিতে ডাকে আমায় ফুরায়নি ফুরায়নি ভাই কাছের সুধা নাই যে রে তাই দূরে ক্ষুধা। এই যে সব ছোট খাটো পাইনি এদের কুল কিনারা তুচ্ছ দিনের গানের পানা আজও আমার হয়নি সারা। এই তো লাগলো ভালো মন ভোলালো এই কথাটাই গেয়ে বেড়াই লাগলো ভালো। দিনে রাতে সময় কোথা কাজের কথা তাই তো এড়াই লাগলো ভালো। মুজেছে মুজলো আঁখি মিথ্যে আমায় ডাকা ডাকি ওদের আছে অনেক আশা ওরা করুক অনেক ঝড় আমি কেবল গেয়ে বেড়াই চাইনে হতে আরো বড়। এই তো খুব ভালো লাগে, গলাটা খুবই সুন্দর। এবার আপনার এটা নিয়ে আমি বলবো, মানে আপনি আমাকে যখন ওই এর পরের বইটা দিচ্ছেন দেবাশিস, সেটা কিন্তু একটু বিতর্ক হতে পারে আপনি বলেছিলেন। হ্যাঁ, তার মানে আপনি সাহসী সাহসী অর্থাৎ আপনি আপনার বিশ্বাসে অটল। তো আমি একটা একটু বিতর্কিত নয় তবুও বলবো, আমারও তো বয়স হচ্ছে। এই যে আজকে দুবার গান শুনলেন আপনি, এখানে সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় সবার শুনেছেন। কিছু কি পরিবর্তন হয়েছে যে ডিটেরিওরেট করছে বা দুর্বল দেখছেন? আমি দুর্বল কথা এখানে আসছি না, সাধারণত এই যে কিছু কি ডিটেরিওরেশন বা কি বলবো, এই যে আজকে যে কপিরাইট উঠে যাওয়ার পর, আমি সেটা আমি পরে বলবো, কারণ আপনি কাউকে ভয় পান না আমি জানি। সেটা বিশ্বভারতী আপনার সাথে কি করেছে সবই জানি, আপনাকে ঘরে ভালোবাসতেন না, যাই হোক সকলে না, আমি সেই জায়গাটা যাচ্ছি না, আমি শুধু এটা পরে আসছি। আমি বলছি এইটার কি কোনো হয়েছে যে একটু খারাপ দিকে গেছে, মানে ওনারা ঠিক মতো গাইতেন রবীন্দ্রনাথকে বিশ্বাস করে ভালোবেসে, সেটা এই জেনারেশনের মধ্যে সেটা বর্তায়। আসলে আমি যখন 1980 অর্থাৎ 45 years আগে আমি যখন
এসেছি তখন দুটো গাড়ি ছিল এই শান্তিনিকেতনে, একটা হচ্ছে ভাইস চ্যান্সেলর গাড়ি, আচ্ছা, আর একটা অসীম দাশগুপ্তা, উমা দাশগুপ্তা গাড়ি, আর গাড়ি নেই। বাকিটা শুধু রিক্সা আর সাইকেল। আমিও সাইকেল, তার মানে আওয়াজ নেই, কোনো গাড়ি নেই, কোনো বাইক নেই, কোনো টোটো নেই, কোনো অটো নেই, সব এখানে সত্যি একটা শান্ত পরিবেশ ছিল, আর ট্রাফিকটা কম ছিল। এখন যেটা আছে, সাইকেলে আমি আর সাহস করে যাচ্ছি না, আমি হয়তো হেঁটে দেবো কিংবা একটা অটো আসবো, আমি সাহস করে গোবর্ধনা পর্যন্ত আর যাচ্ছি না, মানে সাইকেল। সাইকেল আমি একটা ছেলেকে দিলাম যে কলেজে পড়ছি। সো সেটা হচ্ছে সব থেকে বড় পরিবর্তন আমি মনে করি। আর সেই পরিবর্তন থেকে আর অনেক কিছু আসছে, মানে অপ্রিয় মানুষ ঢুকছে, মদ খাচ্ছে, অপ্রিয় মানুষ এসে শুধু ট্যুরিজমটা মাথায় আছে, রবীন্দ্রনাথ নিয়ে ভালোবাসা কম আছে কি নেই। হ্যাঁ, তবে আরেকটা জিনিস আছে, সাধারণ মানুষ এখন বাস করে আসছে একদিন থেকে কি কয়েক ঘন্টা থেকে এই মিউজিয়াম দেখতে যাচ্ছে, উত্তরায়ণ দেখতে যাচ্ছে, সেটা আমিও আগে পাইনি। এখন গ্রামের মানুষটা আসছে, সেটা ভালো লাগে। আচ্ছা, ওরা হয়তো নাম ছাড়া, রবীন্দ্রনাথের নাম ছাড়া কিছু জানে না, হয়তো একটা দুটো গান, কিন্তু ওরা এই নাম নিয়ে আকর্ষণ পাচ্ছে আর যাচ্ছে। তো সেটা একটা ভালো। এখন কতগুলো ট্রেন যাচ্ছে বোলপুর স্টেশন থেকে কলকাতায়, তখন একটা ছিল বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, না সকালে 6টার সময়, এখন 5, 6, 7 ট্রেন আছে দিনে। সো স্বাভাবিক লোকজন বেশি ঢুকছে, লোকজন বেশি যাচ্ছে। এখন আমি মনে করি শান্তিনিকেতন has become a suburb of Kolkata. আচ্ছা, আর আমরা যখন এখানে মাস্টারমশাই, ইউনিভার্সিটি প্রফেসর তাদের কথা শুনি, তখন বোঝা যাচ্ছে every few days they go back to Calcutta. They have very strong links to Calcutta, but not to the villages. Not to the villages. আমি মনে করি যারা এখানে প্রফেসরি করে, they have a stronger relationship to America or to Europe than to the villages যারা শুধু 2-3 কিলোমিটার দূরে আছে। ওরা মানে একেবারে ইনকগনিটা, মানে তাদের মন, তাদের জীবনযাত্রা তারা কিছু জানে না। বাট আমেরিকান কলিগরা আসতে বলছে, ওরা নিমন্ত্রণ পেয়ে যাচ্ছে না, সেটার এখানকার প্রফেসরের জীবন। আরেকটা জিনিস, এটা কিন্তু ভালো কি খারাপ আমি জানি না, সান্তাল জীবন তো হিন্দু মুসলিম জীবন থেকে একটু আলাদা। আর এখানে বিভিন্ন সান্তাল গ্রাম আছে আশেপাশে, আর সবাই জানে, সিনেমা টেলিভিশন দেখে তারা গান জানে, তারা ড্রাম ফ্লুট বাজাতে জানে, আর তাদের নিজে একটা স্টাইল অফ লিভিং আছে। আর এখন কলকাতার বাবুরা এই জীবন, এই সাধারণ জীবন ওদেরকে খুব আকর্ষণ করছে, but not to know the Santal culture. It's a folkloristic attraction. কত সুন্দর গাছে, সেই জন্য এখন যারা এখন টুরিস্ট করে আসছে, এখানে বিভিন্ন হোটেলে থাকে, তারা তখন অর্ডার দিচ্ছে হোটেল লোককে, তোমরা একটা সান্তাল দলটা নিয়ে এসো, আমরা নাচ শুনবো, নাচ দেখবো আর গান শুনবো।
এটা একরকম এক্সপ্লয়টেশন, বিকজ অফকোর্স যারা নিডি তারা কিছু টাকা পাচ্ছে, সেটা একদিক, বাট আমরা যখন একটু আলাদাভাবে দেখছি তখন কিন্তু এক্সপ্লয়টেশনটা অবশ্যই আছে, যেটা আমার ভালো লাগে। তাদের সাথে গলা মেলাচ্ছে অথচ তাদের মতো না জেনে মেলাচ্ছে, এটা না একদম। একটু তুমি একটা গান করবে? হ্যাঁ করো, ওনার জমি। মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত, তোমারে রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত, মতের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠ লয়ে, মতের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব হয়েছি উপনীত, মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত, কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগে, তোমারে শুনাব গীত এসেছে তাহারি লাগি, গাহে যে থা রবি শশী সেই সভা মাঝে বসি, গাহে যে থা রবি শশী সেই সভা মাঝে বসি, একান্তে গাহিতে চাহে এই ভক্তের চিত, মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত। মার্টিনদা, হ্যাঁ ভালো লাগছে? একটু মানেটা একটু বাংলায় বলতে পারেন? সব শুনতে পারেন, হ্যাঁ বুঝতে পারেন? হ্যাঁ মানে তুমি যে মানে তুমি তো বিশ্বের, তুমি পিতা, তুমি মহাসিংহাসনে বসে আছো, এই মানে তোমার যে রচিত ছন্দ, সেই ছন্দেই তো সমস্ত বিশ্ব প্রবহমান, সেই ছন্দেই মহাবিশ্বের সঙ্গীত ধ্বনিত হচ্ছে। আর সেই আমি তো একটা মর্তের মৃত্তিকা হয়ে আমি এই ক্ষুদ্র কণ্ঠ লয়ে তোমার সামনে আমি উপনীত হয়েছি। আমার কিছুই চাওয়া নেই, কেবল আমি তোমার দর্শন পেতে চাই, তোমাকে আমি গান শোনাবো, সেই জন্য আমার এখানে আসা। যেভাবে সমস্ত সূর্য চাঁদ তারা সবাই সমগ্র বিশ্ব তোমাকে গান শোনাচ্ছে, তেমনি ভাবে একান্তে এক নিভৃত কোণায় বসে আমি যেন তোমার সাধনা করতে পারি।